নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের এখতিয়ার নিতে চায় ইসি। চূড়ান্ত হওয়ার পথে আরপিও। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ভোট সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। হলফনামায় তথ্য গোপন করে প্লট নেন শেখ হাসিনা। আদালতে দুদক কর্মকর্তা। ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। কোনো ষড়যন্ত্রে বন্ধ হবে না বিচার। মৌচাকে বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে মিলল দুজনের মরদেহ। প্রাইভেট কার মালিককে তলব। ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ। ফুটেজ বিশ্লেষণে জট খোলার চেষ্টা পুলিশের। জেনেভা ক্যাম্পে ফের সংঘর্ষ। মোহাম্মদপুরে পুলিশ টহলের মধ্যেও বেপরোয়া ছিনতাইকারী। আতঙ্কের সন্ধ্যার পর বের হন না অনেকে। নিরাপত্তা চান বাসিন্দারা। মোদী সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। নির্বাচন কমিশন অভিমুখী পদযাত্রা থেকে রাহুল প্রিয়াঙ্কা সহ কয়েকজন আটক। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। নওগাঁয় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। জনগণ চায় এই দেশের মানুষ তাদের যোগ্যতা মেধা অনুযায়ী চাকরি বাকরি হোক আর ব্যবসা বাণিজ্য করার সুযোগ হোক, সেই সুযোগ যাতে পায়, অর্থাৎ একটি স্বাভাবিক পরিবেশ জনগণ প্রত্যাশা করে। প্রিয় সহকর্মীবৃন্দ, পৃথিবীর সব দেশে গ্রহণযোগ্য, রাজনৈতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করা। এবং সরকার এই যে কথাগুলো বললাম, জনগণের চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়া গুলো বাস্তবায়ন করা, তাদের যে পরিকল্পনা থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী এই চাওয়া পাওয়া গুলোকে বাস্তবায়ন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী ভোটের একটি সময়ের ঘোষণা করেছে। সকলেই আপনারা জানেন। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ আগামী রমজানের আগে এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ নির্বাচন, বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়ার, সেটি তারা প্রয়োগ করবেন তাদের অধিকার। এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ দেখভালের জন্য, সঠিকভাবে দেখভালের জন্য তারা কাউকে না কাউকে নির্বাচিত করবেন। প্রিয় ভাই বোনেরা, একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের সদস্য হিসাবে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণ আমাদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে। কিন্তু শুধু নির্বাচিত করলে হবে না। নির্বাচিত ভাই আপনি হয়ে গেলেন ইনশাআল্লাহ, বা ইনশাআল্লাহ নির্বাচিত আপনি হয়ে যাবেন যদি আপনি জনগণের আস্থা অর্জন করতে পারেন। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস ধরে রাখার মাধ্যমে, জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ হয়তো জিতে গেলেন। কিন্তু তারপরের বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ, তারপরের বিষয়গুলো কিন্তু আরো কঠিন, তারপরের বিষয়গুলো কিন্তু আরো অনেক অনেক বেশি প্রয়োজনীয়। কি সেটি? দেশকে সঠিকভাবে পরিচালনা করা। একটু আগে আমার বক্তব্যে আমি বলেছি আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কি সেই চ্যালেঞ্জ? একটা দুইটা করে দুই চারটাও যদি আপনাদের সামনে, সবাই আপনারা জানেন বিষয়গুলো, সবাই আপনারা এই ঘরে উপস্থিত প্রতিটা মানুষ আপনারা জানেন। আমাদের প্রচুর বেকার আছে সারা বাংলাদেশে, তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে প্রচুর বেকার আছে। এই শিক্ষিত বেকার হোক, অল্প শিক্ষিত বেকার হোক, এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। করতে হবে না আমাদেরকে? করতে হবে। তো আমাদের নদী নালা খাল বিল গুলো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার ফলে একদিকে যেরকম কৃষি কাজের জন্য কৃষকের পানির সমস্যা হয়, আবার আরেকদিকে দেখি আমরা অল্প বন্যায় বা অল্প বর্ষা মৌসুমে বৃষ্টি বাদলে অনেক এলাকা বাংলাদেশের ভেসে যায়। পানিগুলো যাবে কোথায়? এই খাল খনন করতে হবে আমাদেরকে, নদী খনন করতে হবে, কৃষির জন্যই হোক, পানির জন্যই হোক, অথবা বন্যাকে প্রতিরোধ করার জন্যই হোক। আমাদের শিক্ষার কি অবস্থা? আপনাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, সন্তান, নিজেদের সন্তানরা এই দেশে পড়ালেখা করছে। আপনারা কম বেশি প্রত্যেকেই এই ব্যাপারে আপনারা
সঠিকভাবে আপনারা জানেন যে সেই শিক্ষা ব্যবস্থা বদলাতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটি বিষয় সবসময় আমি বলি যে আজকের যারা শিশু তারা হচ্ছে, এই কথা শহীদ জিয়াও বলতেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যদি এই শিশুদেরকে আনতে পারি, একজন গার্জিয়ান হিসেবে এখানে প্রত্যেকেই গার্জিয়ান, প্রত্যেকেরই সন্তান সন্ততি আছে। একজন শিশুকে যদি আজ সঠিকভাবে গড়ে তোলা যায়, কাল সে দেশকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে। কাজে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থার কি অবস্থা আপনারা জানেন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বাংলাদেশের মানুষের, ঢাকা শহরে যারা শহরে থাকে হয়তো মানুষ কম বেশি চিকিৎসা পায়, কিন্তু গ্রামে গঞ্জে যেই মানুষরা থাকে তাদের এই স্বাস্থ্য সুবিধা থেকে বিভিন্ন ভাবে তারা বঞ্চিত। এটিকে কিছুটা হলেও আমাদেরকে উন্নত করতে হবে। এরকম আরো অনেকগুলো ব্যবস্থা আছে, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কৃষি বলেন। এই চ্যালেঞ্জগুলো আমাদের গ্রহণ করতে হবে। এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে, কারণ এইগুলি হচ্ছে মানুষের চাওয়া, এইগুলি হচ্ছে মানুষের পাওয়া। এখন ভাই বোনেরা, সহকর্মীবৃন্দ, কেন আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি এটা আপনারাও বুঝতে পারছেন। কারণ ওই যে প্রথমে বলেছি, বাংলা আপনি যখন যান আপনাকে সে জিজ্ঞেস করে ভাই কি হবে, দেশের কি হবে, অর্থাৎ জনগণ আপনাদের কাছে জানতে চায়, বিভিন্ন পর্যায়ের থেকে জনগণ জানতে চায়। কারণ জনগণ মনে করে বিএনপি তাদের জন্য কিছু একটা ভালো মন্দ করতে পারবে। আপনি রাজনৈতিক নেত্রী মানুষের কথাই বলেন অথবা নিরপেক্ষ মানুষের কথাই বলেন, প্রত্যেকের একটি আস্থা, কম বেশি আস্থা বিশ্বাস বিএনপির আছে। তারা চায়, তারা প্রত্যাশা করে বিএনপি এই দেশের মানুষের জন্য গঠনমূলক কাজ করবে। কিন্তু এখানে বিরাট একটি কিন্তু আছে প্রিয় ভাই বোনেরা। এই যে বিএনপির যে প্রত্যাশা, বিএনপির যে পরিকল্পনা, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করা, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে, ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। নওগাঁয় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে আরপিওতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্তির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি। এতে কমিশন চাইলেই সেনা, নৌ ও বিমান বাহিনীকে নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিতে পারবে। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। নির্বাচন বন্ধে ইসির ক্ষমতা বাড়ানোর চিন্তা করছে কমিশন। এছাড়া নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, সংসদীয় আসনের সীমানার খসড়া নিয়ে আপত্তি নিষ্পত্তির বিষয়ে আলোচনা হতে পারে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, চলছে কমিশন সভা। সকাল 11টায় শুরু হওয়া এই সভা প্রায় 6 ঘন্টা অতিবাহিত হয়েছে। আলোচনা করছে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধন নিয়ে, যেটি হচ্ছে আজকেই চূড়ান্ত করবে নির্বাচন কমিশন, এবং এতে করে আইনের কিছু কিছু জায়গায় ধারায় পরিবর্তন আসবে। নির্বাচন কমিশন তাদের ক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য কমিশনের যে ক্ষমতা ছিল, মাঝখানে কিছু আইনের পরিবর্তন করে এর সংশোধন এনে কমিশনের ক্ষমতা কিছুটা খর্ব করা হয়েছিল। সেই জায়গাগুলোতে কথা হচ্ছে। এখনও চলছে কমিশন সভা। আসলে কখন নাগাদ শেষ হবে বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে কমিশন বলাটা একটু কঠিন, যার কারণে তারা আসলে দফায় দফায় বৈঠক করছে, একসাথে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে কিনা। এখানে রয়েছে, যেহেতু তারা চাচ্ছে, কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা যদি কোনো কেন্দ্রের অনিয়ম ঘটে, কোনো ধরনের সহিংসতা হয় এবং কোনো ধরনের ভোটে কোনো ব্যত্যয় পায়, সেখানে তারা পুরো সংসদীয় আসন, সেই আসনের পুরো ভোট এবং ফলাফল সহ স্থগিত করতে চায়। এইটা নিয়েই আসলে মূলত তারা আলোচনা করছে। একই সাথে সরকার আরও কিছু বিষয় উত্থাপন করেছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছে, যেমন তরুণ ভোটারদের ভোট কেন্দ্র আলাদা করার বিষয়ে, সেটিও তারা আমলে নিচ্ছে।
পারবে কি পারবে না সেটি নিয়েও চলছে আলোচনা। একই সাথে আজকে যে নির্বাচন পর্যবেক্ষক, দেশীয় নির্বাচন পর্যবেক্ষকদের অনেকে আবেদন করেছে, গতকালই তার ছিল শেষ সময়, সেটিও গণনা চলছে। এ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 160 থেকে 65টি সংস্থা আবেদন করেছে। এখনও পর্যন্ত সেটি গণনা চলছে, গণনা শেষ হয়নি, শেষ পর্যায়ের দিকে। একই সাথে রয়েছে যে এভাবে করে আসলে দফায় দফায় তারা বৈঠক চলছে। একটু অপেক্ষা করতে হবে, হয়তো ঘণ্টাখানেকের মধ্যে আমরা কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো। নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোট কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যের পাশাপাশি দায়িত্বে থাকবে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য। কেরানীগঞ্জের একটি ভোট কেন্দ্র পরিদর্শন করে কথা বলেন তিনি। গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রভাব, জালিয়াতি সহ নানা কারণে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দেশের বেশিরভাগ মানুষ। দায়িত্ব পালনে অবহেলা সহ বিভিন্ন অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও। তাই সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থা। সোমবার কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার নির্বাচনে তরুণ ভোটার বেশি জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের জন্য থাকবে আলাদা বুথ। ভোট কেন্দ্রে পুলিশ সদস্যদের পাশাপাশি মাঠে ৮০,০০০ সেনা সদস্য থাকবে বলেও জানান তিনি। বলেন, নিরাপত্তার স্বার্থে মোতায়েন থাকবে বিজিবি, নৌবাহিনীও। ইলেকশনে যারা ভোট দিতে পারে না, ইয়াং ভোটাররা, তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা হচ্ছে। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল, ভোটার ও গণমাধ্যমের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে তা দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল, থানা খালি, কেউ আসে না, আনসার বিদ্রোহ, অন্যান্য বাহিনীগুলো অত সক্রিয় না। ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি। বলেন, আপনারা বলেন, হয়তো আমরা কাঙ্ক্ষিতটা পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজের সাথে যারা জড়িত উপরের লেভেলেও আছে, তাদেরও ছাড় দেওয়া হবে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সরকারের ভেতরেই অনেক সরকার, তাই পূরণ হয়নি আকাঙ্ক্ষা। জনগণকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার একটি গোষ্ঠীর ওপর ভর করায় তৈরি হয়েছে হতাশা। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পর প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব মেলাতে গিয়ে এসব কথা বলেন রাজনীতিকরা। বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার। হতাশা প্রকাশ করেন ফ্যাসিবাদ বিরোধী তরুণ যুবারাও। ছাত্র জনতার আন্দোলনের ১ বছর পেরিয়ে কোন পথে বাংলাদেশ? কতটা পূরণ হলো আকাঙ্ক্ষা? হতাশাই বা কি নিয়ে? সোমবার জাতীয় প্রেস ক্লাবের গণ অভ্যুত্থানে তরুণ যুবাদের স্বপ্ন, প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনায় উঠে এলো নানা মূল্যায়ন। নিজের পরাজয় হিসেবে বিবেচনা করেছে। জুলাই গণ অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তুলে ধরে প্রত্যাশার প্রাপ্তির বিস্তর ফারাক নিয়ে আক্ষেপ ঝরল ফ্যাসিবাদ বিরোধী যুবাদের কণ্ঠে। দেশি বিদেশি ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির প্রতিনিধি বলেন, তরুণদের লোভ থেকে বেরিয়ে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এরা খুব দূর থেকে আর্থিকভাবে সহযোগিতা পাচ্ছে, স্থানীয়ভাবে এরা সেলফি তুলে এর নাম এর পরিচয় ওর পরিচয় ব্যবহার করে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করে, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে। ফ্যাসিবাদ যেন না আসতে পারে, ষড়যন্ত্র যেন আবারও তৈরি না হতে পারে। এখনো চলছে, হচ্ছে, পার্শ্ববর্তী দেশও করতেছে, দেশের ভিতরও হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে। সরকারের ভেতর অনেকগুলো সরকার থাকায় ক্ষোভ জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা বলেন, একটা প্রজন্মকে পথভ্রষ্ট করেছে সরকার। জনগণের উপরে ভর করার পরিবর্তে তারা অল্প কিছু তরুণদের উপরে তারা ভর করতে চেয়েছেন। সেটা করতে যেয়ে তরুণদের বিপুল সম্ভাবনার একাংশকে তারা নষ্ট করেছেন, পথ হারিয়ে ফেলেছেন, নিজেরাও বিতর্কিত হয়েছেন। নির্বাচন নিয়ে বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। অনির্বাচিত সরকার যদি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকে, এই ঝুঁকিটা আরো বাড়তে থাকবে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।
3 দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 2টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আগামীকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরে শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা সহ সই হতে পারে 5টি সমঝোতা স্মারক। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনে আনোয়ার ইব্রাহিমের সহায়তা চাইবে বাংলাদেশ। আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতেও মালয়েশিয়ার সমর্থন চায় ঢাকা। সফরের শেষ দিনে ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়। তথ্য গোপন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজুকের 30 কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবার। দুদকের মামলায় সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে কথা জানান দুদক কর্মকর্তারা। আর প্রধানমন্ত্রীকে খুশি করতেই রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে শেখ হাসিনা পরিবারকে প্লট বরাদ্দ দেয়। রাজধানীতে বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করে পূর্বাচলে 30 কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন দুদকের পৃথক 3 কর্মকর্তা। সোমবার ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে এবং রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা লাভবান হতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয় বলে সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা। খুশি করা প্লাস তারা ক্ষমতার অপব্যবহার করে এই কাজটা করেছে। শেখ হাসিনার প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে, তারাও নিজেরা লাভবান হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে জানান দুদকের আইনজীবী। শেখ হাসিনার ধানমন্ডিতে যে সুদাশোধন সেটা তার হাজব্যান্ডের নামে। পরিবারের কোনো সদস্যর কোনো বাড়ি থাকে বা প্লট থাকে তাহলে সেক্ষেত্রে সে কোনো রাজুকের প্লট পাওয়ার হকদার না এবং তার পাবে না। আবেদন করলো সেটা বাতিলযোগ্য। এবং সে এফিডেভিটে যে উল্লেখ করছে সেখানে সে বলেছে যে ঢাকা নারায়ণগঞ্জ কোথাও তার কোনো গাড়ি কিছু নেই, বাড়ি নেই, প্লট নেই। দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার বাদীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট রাজধানীর চাঁদখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা ও মা। এর আগে সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। জুলাই আগস্টে হত্যায় জড়িত কেউই ছাড় পাবেন না বলেও বার্তা দেন তাজুল ইসলাম। চারিদিকে তুমুল আন্দোলন দেখে স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারেননি 10ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। মাকে চিঠি লিখে বেরিয়ে পড়েন ঘর থেকে। চিঠিতে বলা হয়, ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুই অধিক শ্রেয়। ছাত্র জনতার আন্দোলনে সেই আনাস শহীদ হন 5 আগস্ট চাংখারপুলে। শুধু আনাসই নয়, ওই দিন ঝরে যায় আরও 5 তাজা প্রাণ। 20 লক্ষ মারা গেল গণহত্যা। সোমবার চাংখারপুলের এই হত্যাযজ্ঞের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ, যেখানে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের অপরাধের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। দাবি করেন, অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা, সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে। তাজুল ইসলামের স্পষ্ট বার্তা, জুলাই আগস্টে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কেউই ছাড় পাবেন না। যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে 1,500-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। ছেলে হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। পরে তাকে জেরা করে আসামিপক্ষের আইনজীবীরা।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে। হট্টগোলের কারণে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন। এর আগে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ABM খায়রুল হক। গত 24 জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় 2 পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক জাহিদুর রহমান ও ASI কামরুজ্জামান। তবে যাবজ্জীবন সাজা কমে 10 বছরের কারাদণ্ড হয়েছে ASI রাশেদুল হাসানের। সকালে বিচারপতি SM কুদ্দুস জামান ও বিচারপতি AKM রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার ঘোষণা দিয়েছে জনির পরিবার। 2014 সালের 8 ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশের সোর্স সুমনের ফোনে 2 ভাই ইশতিয়াক হোসেন জনি ও ইমতিয়াজকে ধরে নিয়ে যায় পল্লবী থানা পুলিশ। সেখানে নির্যাতনে জনির অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কতটা রাত আমরা কষ্টে কাটিয়েছি, বিভিন্ন মানুষ হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু এটা আমাদের পরিবার জানে, উপর আল্লাহ জানে আমাদের উপর কি যাচ্ছে। নির্যাতন তো হেফাজতে নিয়েই করেছে, এই হেফাজতে কোনো সাজা নাই, আইনের মধ্যে অনেক বাধা, যে আইনটার মধ্যে আমি সন্তুষ্ট না। SI জাহিদুর রহমানের সাজা বহাল রেখেছেন, ASI রাশিদুল হাসানের সাজা কমিয়ে 10 বছর করেছেন এবং পুলিশের সোর্স রাশেদকে যে সাজা দেওয়া হয়েছিল সেই সাজা থেকে তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামি শাহজালাল আদালতে জবানবন্দি দিয়েছেন। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালত 3-এর বিচারক ওমর হায়দারের আদালতে তাদের হাজির করা হয়। এ সময় শাহজালাল হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে 7 আসামিকেই কারাগারে পাঠান আদালত। এদিকে মামলার বাকি আসামিদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। গত 7 আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চান্দনায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি, চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা উদ্যান ও আশেপাশের এলাকায় ফের বেড়েছে ছিনতাই। সামুরাই চাপাতি হাতে দিনে দুপুরে ছিনিয়ে নিচ্ছে সর্বস্ব। সম্প্রতি ছিনতাইয়ের শিকার হন পাঠা ও সিঙ্গার শোরুমের 2 কর্মী। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর এসব এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী বলছেন, ছিনতাই আতঙ্কে সন্ধ্যার পর বাসা থেকেই বের হচ্ছেন না তারা। সোহরাব হোসেন সম্রাটের ক্যামেরায় মাসুদুর রহমানের রিপোর্ট। 7 আগস্ট বিকেল 4:09 মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে কুরিয়ার ডেলিভারি দিয়ে বের হতে পাঠাও কর্মীর গতিরোধ করে ব্যাটারি চালিত অটোরিকশার 3 আরোহী। কিছু বুঝে ওঠার আগেই সামুরাই ও চাপাতি ধরে ছিনিয়ে নেয় মোবাইল ফোন ও কুরিয়ার কালেকশনের 41,000 টাকা। আমি যদি কিছু বলি ওখানে আমাকে মানে কোপ দেবে বা এরকম বলছে যে তুই দাঁড়া, এখানে কিছু লড়লে শেষ তুই। তো ওখানে আমি ওটা দেখার পর আর কি করার আছে, পরে আমি দাঁড়াইছিলাম, তো নিয়ে গেছে আমার। এর একদিন আগে পাশের চন্দ্রিমা মডেল টাউনের সড়ক দিয়ে যাচ্ছিলেন সিঙ্গার শোরুমের এক কর্মী। আগে থেকেই ওত পেতে থাকা 3 ছিনতাইকারী তার গতিরোধ করে ছিনিয়ে নেয় 1.5 লাখ টাকা। একজনের 1.5 লাখ টাকা না কয় লাখ টাকা লয়ে গেছে। চা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা উদ্যান সবগুলোতেই চলতে আছে বেশি। ঠিক মতন থাকতে পারছে না ভাড়াইটারা, যারা গাড়ি চালায় এরাও থাকতে পারে না। একটু দূরেই চন্দ্রিমা মডেল টাউন ও বসিলা গার্ডেন সিটির সংযোগস্থল, এখানেও প্রকাশ্যে চলে ছিনতাই। আতঙ্কে এসব এলাকার মানুষ এখন সন্ধ্যার পর বাইরে বের হতে যেমন ভয় পান, তেমনি অন্য এলাকা থেকেও আসতে আতঙ্ক কাজ করে নগরবাসীর মধ্যে। চলাফেরা করা সন্ধ্যার পরেই আসলে খুবই ডেঞ্জারাস, খুবই একটা ভয়ের ব্যাপার। মোহাম্মদপুর যাবো না ভাই, যাবো না। কেন? ওই এলাকায় ছিনতাই, এবং শুধু তাই নয়, আবার যদি গাড়িও পাইলেও অনেক ভাড়া নেয় বেশি। ভিডিও ভাইরালের পর মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। চন্দ্রিমা মডেল টাউন থেকে পাঠাও কর্মীর ছিনতাইয়ে জড়িত এক আসামিকে শনিবার গ্রেফতার করে র্যাব।
পুলিশ বলছে নিয়মিত টহল ও অভিযান চালিয়ে একের পর এক আসামি গ্রেফতারের পরও থামছে না ছিনতাই। রাতের বেলা বেশি টহল জোরদার করে তখন ঘটনাগুলো কিন্তু আবার দিনের বেলা ঘটার একটা প্রবণতা দেখা যায়। তো সবকিছু মিলিয়ে আমরা দিন রাত 24 ঘন্টায় এই বিষয়টি নজরদারিতে রাখছি, স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পেরেছি। হয়তো বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটছে, কিন্তু আগামীতে আমরা আশা করি যে আমাদের তৎপরতা এরকম জোরদার রাখলে হয়তো এই পরিস্থিতি স্বাভাবিক আসবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা উদ্যান ও এর আশপাশের এলাকার বেশিরভাগ ছিনতাইয়ে কবজিকাটা আনোয়ার গ্যাংয়ের সদস্যরা জড়িত। বসিলা গার্ডেন সিটি ও চন্দ্রিমা মডেল টাউনের এই সংযোগ সেতুটি এখন আতঙ্কের নাম। দিনে কিংবা রাতে হরহামেশাই এখানে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। নিয়মিত টহলের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান চান এলাকাবাসী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হয় নবজাতক। সিসিটিভি ফুটেজ দেখে 12 ঘন্টা পর নবজাতককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। চুরির দায়ে আটক করা হয় এক নারীকে। পুলিশ জানায় ঘটনার পেছনে কোন চক্রের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার দুপুর 12:30 একটি বেসরকারি হাসপাতালে কেবিনের সামনে দীর্ঘক্ষণ ধরে পায়চারি করছেন বোরখা পরিহিত এক নারী। দুপুর 2:30টার দিকে আঁচলের নিচে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান ওই নারী। নরসিংদীতে রোববার দুপুরে শহরের বাসাইলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে চুরি হয় নবজাতক। জানা যায় নবজাতকের মায়ের স্বজন পরিচয়ে এক নারী হাসপাতালে ঢোকেন। তারপর থেকেই নিখোঁজ শিশুটি। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করে ওই নারী চুরি করেছেন নবজাতককে। শুরু হয় অভিযান। এক পর্যায়ে রোববার মধ্যরাতে রায়পুরা উপজেলার রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরির 12 ঘন্টা পর নবজাতককে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় পরিবারের কাছে। ক্যামেরা থেকে মহিলার ছবিও পাওয়া গেছে, মহিলার ছবি আর বাচ্চার ছবি চাইলে গেছে মোবাইলে। পরে হ্যাঁ এক লোকে বলছে যে এনে আছে। ফেসবুকের মাধ্যমে ইনশাল্লাহ মহিলার কিছু খোঁজ পাইছি আর কি, যে ছবি দিছি ছবির উচিলায় খোঁজটা পাইয়া পরে নিউজে দেয়, পরে ইনফরমেশন দেয় আর কি পুলিশে। তাদের অনুযায়ী সহযোগিতায় আমরা বাচ্চা উদ্ধার করছি। পার্সোনাল কেবিন, ওই পার্সোনাল কেবিনে আপনার রোগীর পক্ষ একটা আননোন মহিলাকে এভাবে ভিতরে ঢোকার সুযোগ দিয়েছে। উনি 2 থেকে 2.5 ঘন্টা ওখানে ছিলেন। ইভেন ওনারা আপ্যায়নও করছে। পুলিশ জানায় চুরির ঘটনায় ফাতেমা বেগমকে আটক করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। গত শনিবার বিকেলে বেসরকারি ওই হাসপাতালে অস্ত্র পাচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন শিবপুরের বারোই আলগি এলাকার সিএনজি চালক শরীফ মিয়ার স্ত্রী মিথিলা। সময় সংবাদ, নরসিংদী। 86.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান আফরোজা খান রিতা সহ 7 জনের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করবে দুদক। সোমবার মামলার অনুমোদন দিয়েছে কমিশন। এছাড়া বলা হয়েছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে পরস্পর যোগ সাজসে 86.5 কোটি টাকা আত্মসাৎ করা হয়। সে মামলায় আফরোজা খান রিতা, উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক SM শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামান সহ 7 জন অভিযুক্ত। মুন্সিগঞ্জে আন্তঃজেলা ইজি বাইক ছিনতাই চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয় লুণ্ঠিত 8টি ইজি বাইক। আসামিদের কাছ থেকে জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত ওয়্যারলেস সেট ও চেতনানাশক ওষুধ। মুন্সিগঞ্জে ইজি বাইক ছিনতাইয়ের ঘটনা অহরহ। চেতনানাশক দিয়ে চালককে অচেতনের পর হত্যা করে ইজি বাইক ছিনতাইয়ের ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক। সবশেষ গত 2 আগস্ট সকাল 10টার দিকে সিরাজদিখানের নোয়াপাড়ায় চালক মালয় শেখকে চেতনানাশক মিশ্রিত বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ইজি বাইক ছিনতাই করা হয়। এর সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। প্রথমে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে চক্রটির 3 সদস্য এবং তাদের দেয়া তথ্য মতে কেরানীগঞ্জ থেকে আরও 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। চোরাই ইজি বাইক চক্রের সঙ্গে জড়িত গ্যারেজ মালিককে গ্রেপ্তার এবং লুণ্ঠিত 8টি ইজি বাইক উদ্ধার করা হয়। ছিনতাইকারী চক্রের সদস্যদের ব্যবহৃত ওয়্যারলেস সেট ও চেতনানাশক মেশানো বিস্কুট জব্দ করা হয়েছে। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার। 7 জন আসামি গ্রেপ্তার রয়েছে, 8টি ইজি বাইক উদ্ধার করেছে। দেশের কোন জায়গায় তারা এই ঘটনা সংঘটিত করেছে প্রত্যেকটা ঘটনা আমরা তদন্ত করে দেখব। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। গাড়ি মাইরা ডাকাতি করে লয়ে যায়, গলা কাইটা লয়ে যায় মাইরা। একটা অটো কিনে এর তো নেই আর জীবন বিপন্ন করে নেয়।
এদের কঠিন বিচার হওয়া উচিত। পুলিশের তথ্য মতে গত 7 মাসে জেলায় 30টি ইজি বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। অতিরিক্ত টাকা ছাড়া সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর নিয়ে অভিযোগের শেষ নেই রোগীদের। ড্রেসিং ও প্লাস্টার করানো থেকে শুরু করে হুইলচেয়ার কিংবা স্ট্রেচারে তুলে রোগী আনা নেওয়া করতেও গুনতে হয় টাকা। জরুরি বিভাগ থেকে অপারেশন থিয়েটার সবখানেই নোংরা পরিবেশে দুর্গন্ধে টেকা দেয়। হাসপাতালের বাইরেও পড়ে আছে আবর্জনা। সোহেল কুরেশি ও শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্রের রিপোর্ট। একই ঘরানার একাধিক বিশেষায়িত হাসপাতাল না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোরে সেবা নিতে আসেন হাজারো মানুষ। সরেজমিনে দেখা যায় গত কয়েক বছরের অপরিচ্ছন্নতা ও নজরদারির অভাবে হাসপাতালের বাইরে চারপাশ জুড়ে ধীরে ধীরে আবর্জনা জমে স্তূপ হয়েছে। হাসপাতাল কম্পাউন্ডে ফাঁকা জায়গাগুলো আবর্জনায় ঠাসা। এখানে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে সেবা নিচ্ছেন রোগীরা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার ও চিকিৎসা বর্জ্য। শৌচাগারের নোংরা পানি চুইয়ে ঢুকছে নিচতলার ওয়ার্ডে। এখানেই খাবার খাচ্ছেন ভর্তি থাকা রোগীরা। তাদের অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মীদের উদাসীনতায় এখানে দুর্গন্ধে টেকা দেয়। বাথরুম দুটার কন্ডিশন খুবই খারাপ, ইউজ করার মতো না। আমি বলছি সাফ করার জন্য ওনা করেন, ওনাকে আপনি করেন। এখানে যত সুস্থ মানুষ যে আসবে সে অসুস্থ বেরিয়ে যাবে। চার পোকা বোঝাই করা, ইঁদুর, বিড়াল পায়খানা করে সব বড় রাখছে। এই ওয়ার্ডের পাশেই অপারেশন থিয়েটার। সেখানে যাবার আগে চোখে পড়বে অপরিচ্ছন্ন করিডোর। রক্ত সঞ্চালন শেষে দিনের পর দিন গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা ব্লাড ব্যাগের দেখাও মিলবে এখানে। হাসপাতাল নিয়ে অভিযোগের শেষ নেই সেবা প্রত্যাশীদের। আমার বাচ্চা উঠতে পারতেছে না, আমার ঢাকা শহরে কোনো চিকিৎসা নেই, এরকম সরকারি হাসপাতাল থাকার চাইতে না থাকা ভালো। চাদর বিছানো থেকে একটা যে আমরা বিভিন্ন খাবার রাখবো, ফল ফ্রুট বা রাখার, এটার জন্য টাকা 530 টাকার টেস্টে 1000 টাকা বিভিন্ন জায়গায় বকশিশ দিতে হয়েছে। তাদের ব্যবহার এমন মনে হচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে চাকর, তারা হচ্ছে কোনো বাড়ির বা কোনো প্রতিষ্ঠানের মালিক। তারা বলছেন সেবা নিতে হাসপাতালের সীমানায় প্রবেশের পর থেকেই গুনতে হয় বাড়তি টাকা। একটা ড্রেসিং এর 750 করে টাকা নেয়। টেবিল ঠেলে নেবে, হিজাগো 200 টাকা চাই আমাকে ধরে। ওয়াশ করে দেবে, হিজাগো 1000 টাকা দিতে হইবে। একটা শীষ না দিলে সেরা ইলিশন মারিয়া দেয় না। বলছি সিরিয়াল ভেঙে আপনাকে আগে দেওয়া হবে, আপনি 2500 টাকা দেন। পরে আমি আমার জন্য 2000 টাকা আমি দিছি। সম্প্রতি দায়িত্ব নেয়া নিটোর পরিচালক জানান, পরিচ্ছন্নতা কর্মী থাকলেও তার সংখ্যায় অপ্রতুল। পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী আছে, তারা করতেছে। আর এটা হচ্ছে, তবে হ্যাঁ, আপনার সংকটটা হচ্ছে যে সংখ্যায় প্রয়োজনের তুলনায় কম। আমরা সমন্বয় করার চেষ্টা করছি। আমাদের লোকজনকে বলা আছে যে এই ধরনের কোনো রকম অনৈতিক কোনো রকম বিষয়ের সাথে যারাই যেখানে পাওয়া যাবে তাকে এই জায়গায় ধরে আইনের কাছে সুপর্দ করা হয়। অন্যদিকে বিষয়গুলো নজরে আনলে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক। এই ক্ষতগুলো ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের পরিষ্কার রাখা অবশ্যই প্রয়োজন। এটা যদি নিটোরে ব্যর্থতা থাকে আমি অবশ্যই দেখব। স্বাস্থ্য অধিদপ্তর ও নিটোর পরিচালক আরও জানান, হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে মনিটরিং টিম গঠন ও রোগীদের অভিযোগ আমলে নিয়ে সেবার মানোন্নয়নে নেওয়া হবে নানা উদ্যোগ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। হুঁশিয়ারি অভিযানেও বন্ধ হয়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, অথচ গেল জুলাই পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে 5 শতাধিক। সুপার শপে পলিথিন বন্ধ হলেও বেড়েছে ক্ষতিকারক ও নিষিদ্ধ পলিপ্রপিলিনের তৈরি টিস্যু ব্যাগের ব্যবহার। দীর্ঘদিনেও সহজলভ্য বিকল্প তৈরি করতে না পারায় থামানো যাচ্ছে না এই নিষিদ্ধ পণ্য, এমন পর্যবেক্ষণই তুলে ধরছেন ব্যবহারকারী ও বিশ্লেষকরা। ফরহাদুর রহমানের রিপোর্ট। 1 নভেম্বর থেকে আমরা বলে দিয়েছি যে আমরা মার্কেটে রেইড করব। গেল বছর আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই পরিবেশ উপদেষ্টা সাফ জানিয়ে দেন 23 বছর আগেই নেয়া পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে এবার বদ্ধপরিকর তারা। ঘোষণা অনুযায়ী কারখানা ও বাজারে অভিযানও চালায় সরকার। পরিবেশ অধিদপ্তরের তথ্য, গেল বছরের নভেম্বর থেকে চলতি বছরের 4 আগস্ট পর্যন্ত 5 শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যেখানে 71 লাখ টাকা জরিমানা ও 16টি পলিথিন কারখানা সিলগালা করা হয়েছে। কিন্তু এসব অভিযানে নিষিদ্ধ পলিথিনের সরবরাহ ও ব্যবহার কি কমেছে? কাপড় বাড়াইছিল ওটা আবার তলা ফাইটটা জায়গা বাড়া করেছিল, এর লাগে এখন আবার এই পলিথিনে চলে। বাজারে আসি খালি হাতে, দোকানদার দেয়, আমরা নিয়ে যাই।
কিছুটা আশার আলো দেখা গেছে সুপার শপে। সরাসরি বন্ধ হয়েছে পলিথিনের ব্যবহার। চটের ব্যাগ বা পাটের ব্যাগটা ইউজ যে করি বা ভালো সুতির ব্যাগগুলো ইউজ করি, এটা একটা উদ্যোগটা ভালো। যেটা আসলে রিউজেবল, সেটা কিন্তু আসলে এখানে ক্রেতা দামের তারতম্যের কারণে এখানে নিচ্ছে না। প্লাস্টিক খাতের শীর্ষ সংগঠন BGPMEA বলছে, ক্ষতি কমাতে উন্নত বিশ্বের মতো পলিথিন ব্যবহার বন্ধ নয়, বরং ব্যবস্থাপনায় জোর দিতে হবে। আমার মনে হয় আমরা ভুল পথে যাচ্ছি। আমার ধারণা, আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন না করতে পারি, এটা সমাধান আসবে না। আমাদেরকে বর্জ্য ব্যবস্থাপনাটা উন্নত করতে হবে। মাটি বা পানিতে না মিশলেও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে যাওয়া এই ক্ষতিকারক পণ্যের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে যাওয়ার আগে গবেষণার দরকার ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়ে যাওয়া অথবা মানুষ থেকে ফেরত নেওয়া, এই কাজগুলো এগুলো মার্কেট সার্ভে যেমন করা দরকার হয়, তেমনি মানুষের ওপিনিয়ন সার্ভেটা করা দরকার। বিভিন্ন সংস্থার গবেষণা বলছে, রাজধানীতে প্রতিদিন 700 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যা মোট বর্জ্যের 10% বেশি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 58, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 63%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 51, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76। রাজশাহী বিভাগে বায়ুমান 142, যা সহনীয়, আর্দ্রতা 57। সিলেট বিভাগে বায়ুর মান 66, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66%। খুলনা বিভাগের বায়ুর মান 44, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69। বরিশাল বিভাগে বায়ুর মান 54, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 64। রংপুর বিভাগের বায়ুর মান 115, যেটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 61। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 77, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো খুলনা 44, আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 142। এবার খেলার খবর। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে গেল বাংলাদেশ। 6 বছর পর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারানোয় রেটিং পয়েন্ট বাড়ে ক্যারিবিয়ানদের, যার ফলে বাংলাদেশকে টপকে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে উঠে যায় তারা। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 78 আর 10 নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট 77। সম্প্রতি প্রিয় ফরম্যাটেও খারাপ সময় কাটছে মিরাজদের, যার ফলে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার অনিশ্চয়তা তৈরি হয়। দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে 2027 জুনের মধ্যে বাংলাদেশকে জায়গা করতে হবে শীর্ষ 8-এ। 9 নম্বর থেকে 10-এ নেমে যাওয়ায় সেই পথ আরও কঠিন করল বাংলাদেশ। সবশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তানকে সরিয়ে তারা জায়গা করে নিয়েছে 4 নম্বরে। তবে অপরিবর্তিত আছে শীর্ষ 10-এর বাকি জায়গাগুলো। সর্বোচ্চ 124 রেটিং পয়েন্ট নিয়ে 1 নম্বরে অবস্থান করছে ভারত। এশিয়ান কাপ নিশ্চিত করে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। লাওস থেকে থাইল্যান্ড হয়ে রাত 1:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে তাদের। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে বড় দলের বিপক্ষে বাংলাদেশের লড়াকু মনোভাব প্রশংসা কুড়িয়েছে সবার। এর আগে স্বাগতিক লাওস এবং পূর্ব তিমুরকে হারিয়ে 6 পয়েন্ট অর্জন করে লাল সবুজ। ফলে গ্রুপ রানার্স আপের সেরা 3-এ জায়গা করে পিটার বাটলারের শিষ্যরা নিশ্চিত করে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। আগামী বছর থাইল্যান্ডে বসবে মূল আসর। প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করা নারী দলকে আগামী 15 আগস্টের মধ্যেই সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। তবে তার আগে ফুটবলারদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটাধিকার ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে। নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। সরকার গঠনের সুযোগ পেলে ভেঙে পড়া রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয়। নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের এখতিয়ার হাতে নিতে চায় ইসি। চূড়ান্ত হওয়ার পথে আরপিও। বর্তমান পরিস্থিতিতেই সুষ্ঠু ভোট সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং মৌচাকে বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে মিলল 2 জনের মরদেহ। প্রাইভেট কার মালিককে তলব। ডিজিটাল ফুটপ্রিন্ট সংগ্রহ। ফুটেজ বিশ্লেষণে জট খোলার চেষ্টা পুলিশের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।